প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার ঢাকা বোর্ড 2025 এর স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস যে টপিকটি সেটি নিয়ে আজকে আলোচনা করব। সম্প্রতি শেষ হওয়া এসএসসি পরীক্ষা 2025 এর প্রশ্ন এটি। স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, তোমরা জানো যে এরকম 10টি স্পেশাল ওয়ার্ডস দেয়া থাকে এবং নিচে প্রশ্নগুলো এভাবে একটার পর একটা দেয়া থাকে। এখান থেকে আমরা যে ওয়ার্ডটি যে বাক্যের জন্য প্রযোজ্য সেটি শূন্যস্থানে এনে বসিয়ে দেই। ঢাকা বোর্ডের প্রশ্নটি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এভাবে প্রশ্নটি দেওয়া আছে, এখানে 10টি শূন্যস্থান দিয়ে 10টি বাক্য দেওয়া হয়েছে এবং স্পেশাল ওয়ার্ডস যেগুলো সেগুলো বক্স আকার উপরে দেওয়া থাকে। সেখান থেকে যে ওয়ার্ডটি যে বাক্যের জন্য প্রযোজ্য সেখানে আমরা বসিয়ে দেই। প্রথম যেটা আমরা পেয়েছি, যে সেন্টেন্সটি পেয়েছি সেটা হচ্ছে ইউ ড্যাশ নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জার। বলা হচ্ছে যে তুমি কুমিরটি স্পর্শ না করাই ভালো হবে, এটি বিপজ্জনক হতে পারে। এই জায়গায় এই যে তুমি কুমিরটি স্পর্শ না করাই ভালো বা তোমার জন্য কুমিরকে স্পর্শ না করাই ভালো, এটি কিন্তু কেউ একজন পরামর্শ দিচ্ছে। এই যখন একজন আরেকজনকে পরামর্শ দেয় বা কারো জন্য কেউ একজন কিছু বলে, সেই জায়গায় হেড বেটার বসে। আমরা আরো একটু জেনে নিচ্ছি, মূলত শুড যে আমরা উচিত অর্থ বুঝি, এই শুডের জোরালো অর্থ বোঝাতে হেড বেটার ব্যবহৃত হয়। শুড মানে উচিত, আর হেড বেটার মানে আসলে এর থেকে আরো বেশি জোর দিয়ে যখন বোঝানো হয় তখন হেড বেটার বসে। আমরা যখন কোনো কিছুর জন্য পরামর্শ দেই কাউকে বা কোনো কিছুর ব্যাপারে কাউকে সতর্ক করি তখন হেড বেটার ব্যবহার করি। তো এই জায়গায় কিন্তু কুমির স্পর্শ না করার জন্য সতর্ক করা হচ্ছে বা তার ভালোর জন্য এখানে তাকে পরামর্শ দেওয়া হচ্ছে। সেজন্য এই জায়গায় আমরা শূন্যস্থানে বসাবো হেড বেটার। ইউ হেড বেটার নট টাচ দ্য ক্রোকোডাইল, ইট মে বি ডেঞ্জার, এটি সেজন্য আমরা বসিয়েছি। এছাড়াও আমরা স্ট্রাকচার জেনে নিতে পারি। স্ট্রাকচার হলো শুরুতে একটি সাবজেক্ট থাকবে, এরপরে শেষে একটি ভার্ব থাকবে, মাঝখানে শূন্যস্থান। এই শুরুতে ভার্ব সাবজেক্ট ইউ রয়েছে, এরপরে শেষে ভার্ব রয়েছে টাচ, আর মাঝখানে শূন্যস্থান রয়েছে। এইভাবে স্ট্রাকচারটিও আমরা মনে রাখতে পারি। পরবর্তী যে সেন্টেন্সটি সেটি হলো শি হ্যাজ নেভার বয়েলড এন এগ ড্যাশ প্রিপেয়ার অ্যান এন্টায়ার মিল। বলা হচ্ছে সে একটি ডিম সেদ্ধ করেনি, পুরো খাবার রান্না করা তো দূরের কথা। আমরা জানি যখন বাক্যের সেন্সটি এমন হয় যে এটা করতে পারে না, ওটা করার তো চিন্তাই করা যায় না, ভাবাই যায় না, প্রশ্নই ওঠে না, এমনটি অর্থ বোঝাতে মূলত ইংরেজিতে ল্যাট অ্যালোন ব্যবহৃত হয়। বাক্যটিতে সমজাতীয় দুটো শব্দের মধ্যে তুলনামূলক বড় পার্থক্য থাকবে। প্রথম অংশের পরে কমা থাকে। তো এখানে দুটো কাজই কিন্তু রান্না বিষয়ক কাজ, সেজন্য বলা হচ্ছে সমজাতীয় দুটো শব্দের মধ্যে পার্থক্য হলো, এক ডিম সেদ্ধ করা ছোট্ট একটি কাজ, আর পুরো মিল তৈরি করা বা পুরো খাবার তৈরি করা অনেক বড় একটি কাজ। যে কখনো ডিম সেদ্ধ করেনি সে পুরো খাবার রান্না করার তো প্রশ্নই ওঠে না বা দূরের কথা বা চিন্তাই করা যায় না। সেজন্য এই জায়গায় আমরা লেট অ্যালোন বসাবো। আর লেট অ্যালোনের যেখানে বসবে যে বাক্যটিতে, সেই বাক্যটিতে সবসময় প্রথম অংশে একটি নাবোধক অর্থ থাকবে। এখানে কিন্তু নেভার আছে, কখনো না। 3 নাম্বার যে সেন্টেন্সটি, ইট ইজ রেনিং আউটসাইড, হি উইল গো টু স্লিপ, হি উইল গো টু দ্য শপ ড্যাশ দ্য রেইন স্টপস। বলা হচ্ছে যে বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামার সাথে সাথে সে দোকানে যাবে। শিক্ষার্থীরা অ্যাজ সুন এস এর ব্যবহার এখানে আছে, এখানে অ্যাজ সুন এস বসাতে হবে। আমরা জেনে নিই কোন সিচুয়েশনে আমরা অ্যাজ সুন এস বসাই। কোন একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা ঘটবে এমনটা বোঝালে অ্যাজ সুন এস ব্যবহৃত হয়। তো এখানে বৃষ্টি থামলেই সে কিন্তু বাইরে যাবে, দোকানে যাবে। হি উইল গো টু দ্য শপ অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন স্টপস। যখনই বৃষ্টি থামবে তখনই সেই দোকানে যাবে। তাহলে দোকানে যাওয়া এবং বৃষ্টি থামা দুটোই কিন্তু একই সাথে বা একটার পর একটা ঘটছে। এরকম যখন একই সময়ে দুটো কাজ ঘটে বা একটার পর আরেকটা ঘটে বোঝায় একই সময়ে, তখন সে সমস্ত জায়গায় আমরা অ্যাজ সুন অ্যাজ বসিয়ে থাকি। ডি নাম্বারে আমরা পেয়েছি, ই নাম্বারে দে ড্যাশ সলভ দ্য প্রবলেমস অ্যাজ সোন, দে সলভ দ্য প্রবলেমস সোন অর দ্য প্রজেক্ট উইল ফেল। তাদের অবশ্যই এই সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে, না হলে প্রকল্পটি ব্যর্থ হবে। এখন দেখো, যখন আমরা কোনো একটা কাজের বাধ্যবাধকতা বুঝি বা কোনো একটা সেন্টেন্স এমন হয় যে এই কাজটি তাকে করতেই হবে, সে করার জন্য বাধ্য, এরকম বাধ্যবাধকতা বোঝানোর জন্য বা অব্লিগেটরি সেন্স যেখানে ক্রিয়েট হবে, সেই জায়গায় আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু বসিয়ে থাকি। আমাদের এই বাক্যটিতে সাবজেক্ট প্লুরাল রয়েছে দে, সেজন্য এখানে হ্যাভ টু বসবে। আমরা আরও জেনে নিচ্ছি, কোনো কাজের বাধ্যবাধকতা বা আবশ্যকতা বোঝাতে হ্যাভ টু বা হ্যাজ টু বসে। ইট ইজ রেনিং আউটসাইড, ইউ ড্যাশ টেক অ্যান আমব্রেলা। আমি আর একটা উদাহরণ দিয়েছি, যেমন বলা হচ্ছে বাইরে এখন বৃষ্টি হচ্ছে, ইউ ড্যাশ টেক অ্যান আমব্রেলা,
তোমার একটা ছাতা নেয়া, তোমার একটা ছাতা নিতেই হবে। ইউ হ্যাভ টু টেক অ্যান আমব্রেলা, তোমার এখন একটা ছাতা নিতেই হবে। তো এই জায়গায় আমরা বাধ্যবাধকতা পাচ্ছি, সেজন্য হ্যাভ টু বসাবো। এখানে বলা হচ্ছে ফার্স্ট পারসন প্লাস সেকেন্ড পারসন, সেই সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাভ টু বসিয়ে থাকি। ফার্স্ট পারসন সেকেন্ড পারসন আমরা চিনি আই, উই, ইউ, এবং সকল প্লুরাল হলো, প্লুরালের ক্ষেত্রে আমরা হ্যাভ টু বসাবো। আর থার্ড পারসন যখন হবে তখন সিঙ্গুলার হলে সেই ক্ষেত্রে আমরা হ্যাজ টু বসিয়ে থাকি। পরের বাক্যটি আমরা এফ নম্বরে পেয়েছি, দ্য হাউস ওয়াজ ডার্টি ড্যাশ ওয়াজ জন হু ক্লিনড দ্য হাউস। অর্থ হলো বাড়িটি নোংরা ছিল, জনই এটি পরিষ্কার করেছে। অর্থাৎ বলা হচ্ছে বাড়িটি নোংরা ছিল, এই সেই ব্যক্তি জন যে বাড়িটি পরিষ্কার করেছে। এই জায়গায় আমরা কি বসাবো? ইট ওয়াজ জন হু ক্লিনড দ্য হাউস, জনই ছিল সে ব্যক্তি যে বাড়িটি পরিষ্কার করেছে। তো এই জন্যে এই জায়গায় আমরা কি বসাবো? এই জায়গায় আমরা বসাবো হচ্ছে ইট। এখন ইট কখন বসে দেখো, ইট বসে কোনো কিছু হওয়া অর্থে বা কোনো কিছু ছিল অর্থে ইট ওয়াজ বসে। সেজন্য ইট ওয়াজ জন, জনই ছিল সে ব্যক্তি হু ক্লিনড দ্য হাউস, যে ঘরটি পরিষ্কার করেছে। ইটের সাধারণ অর্থ ইট মানে হওয়া বা ইট মানে এটি বোঝায়, বা এ ছিল জন, সেজন্য এখানে ইট ওয়াজ জন, জন ছিল এই ব্যক্তি যে বাড়িটি পরিষ্কার করেছে, সেজন্য আমরা এখানে ইট বসিয়েছি। এরপর ড্যাশ গোজ এ প্রভাব দ্যাট মর্নিং শোজ দ্য ডে। একটি প্রবাদ আছে যে সকালে দিনের আভাস দেয়, অর্থাৎ মানুষ বলে যে সকালে সূর্যোদয় দেখে বোঝা যায় দিনটি কেমন যাবে। তো ইংরেজিতে একটি প্রবাদ আছে যে এটির ইংরেজি অর্থ হলো দেয়ার গোজ এ প্রভাব, আমরা এখানে দেয়ার বসাবো। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট মর্নিং শোজ দ্য ডে। এখন দেয়ার কোথায় কোথায় বসাবো, কোন কোন সেন্স থাকলে তখন আমরা দেয়ার বসাবো? দেখো, দেয়ারের সাধারণ অর্থ হলো সেখানে বা আছে বা থাকা, অর্থাৎ কোনো কিছুর অস্তিত্ব থাকা বা না থাকা বোঝাতে দেয়ার ব্যবহৃত হয়। আমরা এখানে একটি প্রবাদ আছে যে, তাহলে এখানে একটা থাকার অর্থ বোঝাচ্ছে বা অস্তিত্ব বোঝাচ্ছে, কোনো কিছু থাকা অর্থ বোঝাচ্ছে, একটি প্রবাদ আছে যে, সেজন্য আমরা এখানে দেয়ার বসাচ্ছি। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট মর্নিং শোজ দ্য ডে। অথবা আমরা বলতে পারি দেয়ার ইজ এ রিভার বিসাইড আওয়ার হাউস, আমাদের ঘরের পাশে একটি নদী আছে। দেয়ার আর মিনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হাউস, আমাদের বাড়ির চারপাশে অনেক আম গাছ আছে। দেয়ার ইজ নো ফিশ ইন দিস পন্ড, এই পুকুরে কোনো মাছ নেই। এই যে না থাকা অর্থে আমরা দেয়ার বসাচ্ছি। এরপর ড্যাশ অ্যান এলিগেটর ড্যাশ আই হ্যাভ নেভার সিন ইট। একটি এলিগেটর দেখতে কেমন, আমি কখনো এটি দেখিনি। এই জায়গায় প্রশ্ন করা হচ্ছে, এই জায়গায় একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। যখন দুটো শূন্যস্থান থাকবে এবং সেখানে কোনো অজানা বিষয় বা অজানা কোনো প্রাণী সম্পর্কে জানতে চাওয়া হবে, তখন সেই সমস্ত জায়গায় আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাবো। শিক্ষার্থীরা একটা বিষয় খেয়াল রাখো, এই বাক্যটিতে দুটো শূন্যস্থান রয়েছে, এই জায়গায় প্রথমে একটি শূন্যস্থান এবং এলিগেটরের পরে এখানে একটি শূন্যস্থান। তো এই রকম দুটো শূন্যস্থান যুক্ত যে বাক্য, সেটিতে কিন্তু দুটো ফ্রেজ যুক্ত যে যেটি রয়েছে সেটিই বসবে। হোয়াট ডাজ একটি ফ্রেজ, লুক লাইক আর একটি ফ্রেজ, এই দুটো ফ্রেজ যুক্ত যেটি রয়েছে সেটি কিন্তু এরকম দুটি শূন্যস্থান যুক্ত বাক্যটিতে বসবে। এছাড়াও আমরা মনে রাখবো যে কোনো প্রাণী বা অজানা বিষয় সম্পর্কে জানতে চাইলে তখনই মূলত হোয়াট ডাজ লুক লাইক ব্যবহৃত হয়। সেটি অজানা কোনো প্রাণী হতে পারে কিংবা অজানা কোনো বিষয় হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো প্রাণী সম্পর্কে যখন জানতে চাওয়া হয় তখন কিন্তু হোয়াট ডাজ লুক লাইক বসে। বাক্যটির শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং অনেক সময় প্রশ্নটি ডায়লগ আকারেও আসতে পারে, কেউ একজন উত্তর দিতে পারে, অথবা এই বাক্যটি অন্য একটি ডায়লগ আকারে এখানে নিচে লেখা আছে, বি বলেছে আই হ্যাভ নেভার সিন ইট, আমি কখনো এটি দেখিনি, এরকম ডায়লগ আকারে প্রথম এবং দ্বিতীয় বাক্য থাকতে পারে। সেই সমস্ত জায়গা আমরা হোয়াট ডাজ লুক লাইক বসাবো, আমরা জানি। শেষের দিকে আমরা চলে আসছি, হি ড্যাশ অফ জার্মান প্যারেন্টস, ইনফ্যাক্ট হি লিভড মোস্ট অফ হিজ লাইফ অ্যাব্রড। তিনি জার্মান বাবা মায়ের সন্তান ছিলেন, আসলে তিনি তার জীবনের বেশিরভাগ সময় বিদেশে কাটিয়েছেন। এই যে এই সমস্ত জায়গা আমরা ওয়াজ বর্ন বসাবো, যেখানে কোনো ব্যক্তির জন্মগ্রহণ অর্থ বোঝাবে। সেখানে কখনো কখনো জন্মের স্থান থাকতে পারে, কখনো কখনো জন্মের সন থাকতে পারে, কখনো কখনো ব্যক্তির নাম সরাসরি থাকতে পারে। এখানে হি নামক হি দিয়ে একজন থার্ড পারসনকে বোঝাচ্ছে, সরাসরি কোনো ব্যক্তির নাম নেই। জার্মান প্যারেন্টস দিয়ে এখানে জার্মান একটা লোকেশন, জার্মানি বাবা মার সন্তান, অর্থাৎ তার বাবা মা জার্মানে ছিলেন এমনটা বোঝাচ্ছে, এটি একটি স্থান। সেজন্য এই জায়গাটি একটু ব্যতিক্রমধর্মী হয়ে পরীক্ষায় আসছে, তাও আমাদের মনে রাখতে হবে। এখানে জন্মগ্রহণ অর্থ বুঝিয়েছে, সেজন্য হি ওয়াজ বর্ন অফ জার্মান প্যারেন্টস, সে জার্মান
বাবা মায়ের সন্তান ছিলেন। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে হি লিভড মোস্ট অফ হিজ লাইফ অ্যাব্রড, বেশিরভাগ সময় তিনি বিদেশে কাটিয়েছেন। এ ছিল ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন। সর্বশেষ প্রশ্নটি আমরা পেয়েছি, ড্যাশ দ্য জার্নি ড্যাশ ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, বলা হচ্ছে ভ্রমণটা কেমন ছিল, আর সে বলছে আমার কাছে বেশ উপভোগ্য মনে হয়েছিল। এই জায়গাতেও কিন্তু দুটো শূন্যস্থান, একটু আগে হোয়াট ডাজ লুক লাইক যেখানে দেখেছিলাম সেখানেও কিন্তু দুটো শূন্যস্থান ছিল, তো এই জায়গাতেও দুটো শূন্যস্থান রয়েছে। তাহলে আমরা কোথায় হোয়াট ডাজ লুক লাইক বসাবো আর কোন জায়গায় হোয়াটস লাইক বসাবো? এখানেও কিন্তু দুটো শব্দ, একটা হোয়াটস আর একটা হলো লাইক। দেখো, যখন কোনো ব্যক্তির অভিমত বা ইচ্ছে বা অভিব্যক্তি বা মতামত, অভিপ্রায় যখন জানতে চায়, বা কোনো কিছুর বৈশিষ্ট্য, সেটি ব্যক্তি অথবা বস্তু, সরাসরি বৈশিষ্ট্য যখন জানতে চাই, তখন আমরা বসাবো হোয়াটস লাইক। এই জায়গায় কিন্তু তার ভ্রমণটা কেমন হয়েছে এই বিষয়ে তার অভিমত জানতে চেয়েছে, সেজন্য হোয়াটস দ্য জার্নি লাইক এমনটি হবে। যাকে প্রশ্ন করা হচ্ছে সে বলছে ইট ওয়াজ ভেরি এনজয়েবল টু মি, এটি আমার কাছে বেশ উপভোগ্যই মনে হয়েছিল, সেজন্য এই জায়গায় আমরা হোয়াটস দ্য জার্নি লাইক অর্থাৎ হোয়াটস লাইক বসাবো। এ ছিল ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন। অন্যান্য বোর্ডের প্রশ্ন আমরা শীঘ্রই তোমাদেরকে সলিউশন আকারে ব্যাখ্যা সহ দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।